আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট ফেইলিয়ার সিরিজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়বো নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অর্থাৎ ভূগোল বই, যার ষষ্ঠ অধ্যায় এবং সেই নাম হচ্ছে কি বাড়ি মণ্ডল। এর আগের একটা ভিডিওতে বা আগের একটা ক্লাসে আমরা বাড়ি মণ্ডলের ধারণা এই টপিকটি শেষ করেছি। আজকে আমরা পড়বো এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, যার নাম হচ্ছে কি সমুদ্র তলদেশের ভূমিরূপ ও সামুদ্রিক সম্পদ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা যেটা পড়বো বা আমরা যেটা পড়তে নিয়েছিলাম সেটা হচ্ছে কি সমুদ্র তলদেশের ভূমিরূপ। এখন ভূমিরূপগুলো কি কি বা কিভাবে এটা কাজ করে সেটা আমরা একটু দেখি। ভূপৃষ্ঠের উপরের ভূমিরূপ যেমন উঁচু নিচু, তেমনি সমুদ্র তলদেশে কি অসমান। কারণ সমুদ্র তলে আগ্নেয়গিরি, শৈলশিরা, উচ্চভূমি ও গভীর খাত প্রভৃতি বিদ্যমান আছে। অর্থাৎ পৃথিবীর ওপরেও যেমন সবগুলো জিনিস সমান নয় বা একদম ফ্ল্যাট নয়, এবড়ো থেবড়ো বা উঁচু নিচু আছে, তেমনি কি সমুদ্রের নিচেও বা সমুদ্রের তলদেশেও কি বা সমুদ্রের পানির নিচেও কি সেম একই অবস্থা। সেখানে কিছু কিছু অনেক জায়গায় গর্ত আছে বা অনেক জায়গায় সমান বা অনেক জায়গায় কি এবড়ো তেবড়ো। শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। কিসের মাধ্যমে? শব্দ তরঙ্গের সাহায্যে কি সমুদ্রের গভীরতা মাপা হয়। এই শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে প্রায় কত মিটার? প্রায় 1475 মিটার। এই শব্দ তরঙ্গ প্রায় পানির মধ্য দিয়ে কি 1475 মিটার নিচে যায় এবং আবার ফিরে আসে, অর্থাৎ কি 1.1475 কিলোমিটার। এবং কত সেকেন্ডে? প্রায় 1 সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে। এবং সমুদ্রের তলদেশের যে ভূমিরূপ বা সমুদ্রের যে গভীরতা মাপা হয় সেই যন্ত্রটার নাম কি? ফ্যাদোমিটার। কি? ফ্যাদোমিটার। এই যন্ত্রটির সাহায্যে কি সমুদ্রের গভীরতা মাপা হয়। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা পড়বো সমুদ্রের তলদেশের যে ভূমিরূপ, সেই ভূমিরূপ কয় ধরনের। সমুদ্রের তলদেশের ভূমিরূপ মোটামুটি 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। প্রথম স্তরটার নাম হচ্ছে কি মহী সোপান। এটা আমাদেরকে কোনোভাবে সিরিয়াল ভঙ্গ করা যাবে না, আমরা সিরিয়াল ওয়াইজ এটাকে মনে রাখার চেষ্টা করব। প্রথম ভূমিরূপটা হচ্ছে মহী সোপান, দ্বিতীয়টা হচ্ছে কি মহী ঢাল, তৃতীয়টা হচ্ছে গভীর সমুদ্র সমভূমি, চতুর্থ হচ্ছে নিমজ্জিত শৈলশিরা এবং পঞ্চম হচ্ছে গভীর সমুদ্র খাত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নামগুলো আমরা একটু ভালো মতো পড়বো। মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, নিমজ্জিত শৈলশিরাও কি গভীর সমুদ্র খাত। তো এখন এর যে ব্যাখ্যাগুলো বা এর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা একটু পড়বো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। কি আমাদের সমুদ্র তলদেশের প্রথম ভূমিরূপ যেটা মহীসোপান, সেটা হচ্ছে কি এইটা। এখন আমরা পড়ার আগে একটু বোঝার চেষ্টা করি এই চিত্র দেখে। কি দেখে? এই চিত্র দেখে। এই যে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে কি সমুদ্রের সি বিচ, আমরা যেটাকে বলি বিচ, সেটা কি মূলত একটা সি বিচ। এটা হচ্ছে কি মোটামুটি ভূপৃষ্ঠ, মাটির অবস্থান, এবং এটা হচ্ছে কি পানির লেভেল বা পানি কতটুকু পর্যন্ত আছে সেইটা। এখন এই যেখান থেকে পানিটা শুরু হয় সেখান থেকে আস্তে 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 কি আমাদের মাটিটা বা ভূপৃষ্ঠটা আস্তে আস্তে নিচের দিকে হেলতে থাকে বা নিচের দিকে নামতে থাকে, এবং যতক্ষণ পর্যন্ত এটা নামতে থাকে, নেমে একদম সমান না হয়, সেটাকে কি বলা হয়? সে দূরত্বকে কি বলা হয়? মহীসোপান বলা হয়। অর্থাৎ সমুদ্রে নামার পরে যখন আস্তে আস্তে আমরা পানির নিচে যেতে থাকি, এতটুক কিংবা এতটুক বা এতটুকু যখন যাওয়া হয়, সেই দূরত্বটা কি মূলত মহীসোপান। এবং এই পর্যন্ত কি সমুদ্র বা সমভূমি কি মাটির নিচে যে সমভূমি বা মাটির নিচের বলে পানির নিচে যে সমভূমি, সেটি অনেকটা সমান থাকে। তা আমরা একটু সংজ্ঞা পড়ি এখন। পৃথিবীর মহাদেশ সমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে, এই যে অল্প ঢালু অর্থাৎ অল্প বাঁকা হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপ সমুদ্র উপকূল রেখা থেকে তলদেশ ক্রমণ নিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। কি বলে? মহীসোপান বলে। এটা আমাদের ক নাম্বারের সংজ্ঞায় অবশ্যই আসে, বা ক নাম্বার যদি নাও আসে আমাদের গ নাম্বারে কি এই অনুযায়ী ব্যাখ্যা আসে যে সমুদ্রের তলদেশের যে প্রথম ভূমিরূপটা সেটা ব্যাখ্যা করো, তখন সেই ক্ষেত্রে ভূমিরূপের নাম হবে মহীসোপান। এবং আমাদের ভালো নাম্বার পাওয়ার জন্য অবশ্যই আমাকে এই জ্ঞানমূলক অ্যান্সার করতে হবে। আমরা আরও সহজ ভাষায় বলতে পারি, যখন সমুদ্রের তলদেশে বা সমুদ্রের ভূপৃষ্ঠের নিম্নরূপ বা সমুদ্রের তলদেশ যখন 1 ডিগ্রি কোণে মাটির নিচে নেমে অর্থাৎ মাটির নিচে বলে পানির নিচে নেমে যেতে থাকে, তখন সেটাকে কি বলা হয়? মহীসোপান বলা হয়। জিনিসটা খুবই ইজি, অনেকে জিনিসটা ভুল করে বা অনেকে সিরিয়ালটা ধরতে পারে না যে প্রথমে কি মহীসোপান না প্রথমে মহীঢাল। আমরা আরও সহজ ভাষায় বলি, সি বিচ থেকে বা সমুদ্র উপকূল থেকে যখন মাটি আস্তে আস্তে পানির নিচে নেমে যেতে থাকে, অর্থাৎ হালকা ঢালু হয়ে যখন পানির নিচে চলে যায়, তখন সেই অবস্থানকে কি বলা হয়? মহীসোপান বলা হয়। এখন আমরা দেখব মহীসোপানের বৈশিষ্ট্য। মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার? 150
মিটার। অর্থাৎ আগের স্লাইডে একটু যাই, এই যে এখান থেকে এর যে গভীরতা সেটা কত মিটার? মাত্র 150 মিটার। কত? মাত্র 150 মিটার। এবং মহিষাপানের গড় প্রশস্ততা অর্থাৎ যে ওর যে দৈর্ঘ্য বা এই যে কতটুকু ছড়িয়ে আছে সে ছড়িয়ে থাকার পরিমাণ কত? প্রায় 70 কিলোমিটার। 1 ডিগ্রি কোণে সমুদ্রের তলদেশে নিমজ্জিত থাকে। কয় ডিগ্রি কোণে? 1 ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। এইটা আমাদের সৃজনশীলের উদ্দীপক হিসেবে আসে। এটা কি আমাদের সৃজনশীল উদ্দীপকে আসে যে রিনা বা রোজা এমন একটি অবস্থান সম্পর্কে বা এমন একটি ভূমিরূপ সম্পর্কে জানতে পারলো যা কিনা সমুদ্রের তলদেশে 1 ডিগ্রি কোণে নিমজ্জিত থাকে। এবং 1 ডিগ্রি কোণ তাহলে আমরা কি বুঝবো? সেটা হবে কি? মহীসোপান। মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে। কি বলে? মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে। উপকূল ভাগের বন্ধুরতার উপর, বন্ধুরতা হচ্ছে এবড়ো থেকবে বা ভাঙাচোরা। আমরা রাস্তা দেখি না, রাস্তায় ইট বালু টালু ফালা রাখে, তখন রাস্তাটা অনেক ভাঙাচোরা বা রিক্সায় যাওয়ার সময় অনেক ঝাঁকি লাগে। সে বন্ধুরতা হচ্ছে কি? অসমান। বন্ধুরতার উপর বিস্তৃত নির্ভর করে। অর্থাৎ উপকূল সাইডটা যতটা সমান হবে বিস্তৃতি ততটা বাড়বে, এবং যত বন্ধুর প্রকৃতি অর্থাৎ ভাঙাচোরা বা এবড়ো থেবড়ো হবে এর বিস্তৃতি কি ততটা কমবে। উপকূল যদি বিস্তৃত সমভূমি হয় তবে মহীসোপানকে অধিক প্রশস্ত হয়। আমরা একটু আগে সেটাই বললাম যে উপকূল যদি সমভূমি হয় তো মহীসোপান বিস্তৃতিকে অনেকটা বৃদ্ধি পায় বা বাইরে। মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান সংকীর্ণ হয়। কি হয়? মহীসোপান সংকীর্ণ বা মহীসোপানের পরিমাণটা অনেকটা কম থাকে, বিস্তৃতি কম থাকে। ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহীসোপান খুবই প্রশস্ত, প্রায় 1287 কিলোমিটার। অর্থাৎ ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি, ইউরোপের উত্তর বিস্তীর্ণ সমভূমি আছে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে কি পানি বলে সমতল ভূমি আছে, যার ফলে কি উত্তর মহাসাগরের মহীসোপানকে খুবই প্রশস্ত। ইউরোপের উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপানের অবস্থান কোথায়? ইউরোপের উত্তর পশ্চিমে। কোথায়? উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপানের অবস্থান। তো আশা করি মহীসোপানের যে বৈশিষ্ট্যগুলো ছিল তোমরা সেটা বুঝতে পারছো। এবং সৃজনশীল অ্যান্সার করার জন্য আমাদের সেটাকে বুঝলে হবে না, এটা আমাকে একটা ঠাডা মুখস্থ করতে হবে, যে একদম মনে প্রাণে ধ্যানে জ্ঞানে আমার একটা মুখস্থ রাখতে হবে যে কিভাবে মহীসোপানটা গঠিত বা মহীসোপানের বৈশিষ্ট্যগুলো আমি কীভাবে ব্যাখ্যা করতে পারবো। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন হচ্ছে মহীসোপান সৃষ্টির কারণ। আসলে কিভাবে মহীসোপানের সৃষ্টি হয় সেটা আমরা একটু দেখি। স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ায়, কি উপকূলীয় অঞ্চল নিমজ্জিত মানে কি? একটু পানির নিচে হওয়ায় অথবা সমুদ্রের পৃষ্ঠের উচ্চতার তারতম্য হওয়ার কারণে মহীসোপানের সৃষ্টি হয়। তারতম্য মানে পার্থক্য, আমরা তো সবাই জানি, না জানলে আমরা একটু জেনে নিলাম। তারতম্য মানে হচ্ছে কি? পার্থক্য। সমুদ্রের পৃষ্ঠের উচ্চতার পার্থক্যের কারণে কিংবা স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ার কারণে কি মহীসোপানের সৃষ্টি হয়। এছাড়াও সমুদ্র তটে শব্দ তরঙ্গ ও ক্ষয়ক্রিয়ার দ্বারা কি মহীসোপানের গঠনে সহায়তা করে থাকে। তো আশা করি মহীসোপান যে গঠনের কারণ সেটা তোমরা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এরপর আমরা বলবো মহী ঢাল। এটা কি 2 নাম্বার পর্যায়। এই যে এতটুক ছিল মহীসোপান, এবং মহীসোপানের পরে যে খাড়া যে অংশটা, এই যে খাড়া যে অংশটা সেটা হচ্ছে কি মহী ঢাল। অর্থাৎ মহীসোপানের পরবর্তী সময় বা পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী ধাপে সমুদ্র তলদেশে যে মাটি সেটা হুট করে খাড়াভাবে অনেক নিচে বা অনেক গভীরে চলে যায়। সেই অবস্থানটাকে কি বলা হয়? মহী ঢাল বলা হয়। এখন আমরা একটু সংজ্ঞাটা দেখব। মহীসোপানের শেষ সীমা থেকে, কি মহীসোপানের শেষ সীমা যে এইটা, শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে গভীর সমুদ্রের তলদেশের সঙ্গে মিশে যায়। অর্থাৎ অনেক খাড়াভাবে নেমে যায় এবং সমুদ্রের কি তলদেশের সঙ্গে মিশে যায়। এই ঢালু অংশকে কি বলা হয়? মহী ঢাল বলা হয়। এটা অবশ্যই আমরা ক নাম্বারের জন্য পড়ব, এবং এই পুরো টপিকটা আমরা কিসের জন্য পড়ব? গ নাম্বারের জন্য। গ নাম্বার এটা অ্যাভেলেবেল আসে, এবং এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা যদি সৃজনশীলের বা সিকিউর টপিক বলে সেটা হচ্ছে কি সমুদ্র তলদেশের ভূমিরূপ। তো আমরা এটা খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব এবং এটাকে বাসায় ভালো মতো পড়বো। তো আশা করি মহী ঢালের যে ব্যাপারটা তোমরা সেটা বুঝতে পারছো, এবং আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি মহী ঢালের বিষয়টা। আমরা মহী ঢালের এখন বৈশিষ্ট্য পড়বো। মহী ঢালের বৈশিষ্ট্য: সমুদ্রের গভীরতা 200 থেকে 3000 মিটার। কত মিটার? 200 থেকে 3000 মিটার। তোমাদের বই অনুযায়ী 200 থেকে 3000 মিটার, কিন্তু অনেক ক্ষেত্রে 200 থেকে 5000 মিটারও দেওয়া থাকে। 200 থেকে কি 5000 মিটারও দেওয়া থাকে। সমুদ্র তলদেশের এই অংশ অধিক খাড়া হওয়ার জন্য প্রশস্ত কি অনেকটা কম হয়। এটি গড়ে প্রায় 16 থেকে 32 কিলোমিটার। কত? 16 থেকে 32 কিলোমিটার প্রশস্ত হয়, এবং
মহীঢালের উপরিভাগ সমান নয়, অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত, অর্থাৎ সাগরের ভিতরকার যখন গিরিখাতগুলো থাকে সেই মহীঢালে কি গিরিখাতগুলো অবস্থিত, এবং এই গিরিখাতগুলো হওয়ার কারণে কি এর প্রকৃতি খুবই বন্ধুর, অর্থাৎ খুবই ভাঙাচোরা বা এবড়ো থেবড়ো। পরবর্তীতে হচ্ছে মহীসোপানের ঢাল মৃদু হলে, অর্থাৎ হালকা হলে বা কম হলে জীবজন্তুর দেহাবশেষ এবং পলি প্রভৃতি অবক্ষেপণ দেখা যায়। তাহলে অর্থাৎ মহীঢালে যদি অল্প হয়, মৃদু বা হালকা হয়, তো সেক্ষেত্রে কি জীবজন্তুর দেহাবশেষ, কঙ্কাল কিংবা পলি প্রভৃতির অবক্ষেপণ দেখা যায়। এখন এটা যে আমরা বৈশিষ্ট্য পড়লাম, এই বৈশিষ্ট্য থেকে কি মূলত আমাদের সৃজনশীলের উদ্দীপকগুলো তৈরি হয়, এবং এখান থেকে আমাদের উদ্দীপকটা কিভাবে তৈরি হতে পারে, এই যে এই একটা এবং এই একটা, এই দুটা থেকে আমাদের কি উদ্দীপকের প্রশ্ন তৈরি হতে পারে বা প্রশ্ন উদ্দীপক তৈরি হতে পারে যে ক এমন একজন ব্যক্তি, সে একটি সমুদ্র তলদেশের ভূমিরূপ সম্পর্কে জানতে পারলো যার গড় প্রশস্ততা কি 16 থেকে 32 কিলোমিটার। এই অবস্থানটা তুমি ব্যাখ্যা করো। তো আশা করি সৃজনশীল কিভাবে আসো তোমরা সেটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। গভীর সমুদ্রের সমভূমি কি, পৃথিবীর ভূপৃষ্ঠে যেমন অনেক সমভূমি আছে, তেমনি গভীর সমুদ্রে কি একটা জায়গায় গিয়ে অনেক বিশাল বিস্তীর্ণ সমভূমি আছে। ফার্স্টে আমরা পড়ছি এই মহীসোপান, পরবর্তীতে বললাম মহীঢাল, এবং মহীঢালের শেষ প্রান্তে কি মূলত এই গভীর সমুদ্রের সমভূমি। মহীঢাল যখন শেষ হয়ে কি আবার ভূপৃষ্ঠের বা সমুদ্র তলদেশে একটা বিস্তীর্ণ সমভূমির সাথে মিলিত হয়। এই যে সমভূমি সেটাকে মূলত কি বলা হয়, গভীর সমুদ্রের সমভূমি। তা আমরা একটু সংজ্ঞাটা পড়ি। মহীঢাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে কি বলা হয়, গভীর সমুদ্রের সমভূমি বলে। সেম প্রসেস, এটা আমরা ক নাম্বারের জন্য পড়বো, ক নাম্বারের জ্ঞানমূলক এর জন্য আসতে পারে যে গভীর সমুদ্রের সমভূমি কাকে বলে লেখো, এবং এই টপিক পুরোটা আমরা পড়বো গ নাম্বারের জন্য। এটা সৃজনশীলে খুবই পরিমাণে আসে। পার্থক্য বলতে পারে যে বা এভাবে প্রশ্ন আসে যে সমুদ্রের তলদেশে তৃতীয় এক প্রকার ভূমিরূপ আছে, সেই ভূমিরূপটা কি ব্যাখ্যা করো। তৃতীয় ভূমিরূপটা কি, তাহলে এই যে গভীর সমুদ্রের সমভূমি। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে যাই আমরা। এখন কি আমরা পড়বো গভীর সমুদ্রের সমভূমির যে বৈশিষ্ট্য সেটা আমরা একটু পড়ব। এই সমভূমির গড় গভীরতা কত, 5000 মিটার। গড় গভীরতা কত, 5000 মিটার। এই অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও এটা আমরা কি নামে পড়তেছি বোর্ড বইতে, যেটা সমভূমি, কিন্তু আসলে এটা সমভূমি নয়। এটাকে এর প্রকৃতি বা প্রকৃতপক্ষে তা বন্ধুর, অর্থাৎ এবড়ো থেবড়ো। কারণ গভীর সমুদ্রের সমভূমির উপর জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি অবস্থান করে। শৈলশিরাটা কি, আমরা অনেক সময় বিভিন্ন জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখি মাটির নিচে বা সমুদ্রের পানির নিচে বিভিন্ন তোমার পাথরের মতো বা অনেক প্রাণীর মতো দেখা যায় যার গায়ে শ্যাওলা বা ঘাস জমে থাকে, এগুলোকে এক প্রকার শৈলশিরা। আবার কোথাও কোথাও আছে কি নানা ধরনের আগ্নেয়গিরি, যার ফলে কি আমরা যেটা পড়তেছি যে গভীর সমুদ্রের সমভূমি, সেটা মূলত সমভূমি নয়, সেটি কোনো একটা বন্ধুর বা এবড়ো থেবড়ো প্রকৃতির। পরে আমরা পড়ি সমুদ্রের এই গভীর অংশে পলিমাটি ও সিন্ধুমল এবং আগ্নেয়গিরি থেকে উত্থিত লাভা কি, আগ্নেয়গিরি থেকে উত্থিত লাভা ও সূক্ষ্ম ভস্ম প্রভৃতি সঞ্চিত হয়। এই সকল সঞ্চিত পদার্থ স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। কিসের সৃষ্টি করে, পাললিক শিলার সৃষ্টি করে। চতুর্থ অধ্যায় আমরা অবশ্যই পড়ছি, হ্যাঁ চতুর্থ অধ্যায় পড়ার কথা। পাললিক শিলা কি, রূপান্তরিত শিলা কি, এগুলো আমরা পড়বো। তো পাললিক শিলা কোন স্তরে সৃষ্টি হয়, এই গভীর সমুদ্রের সমভূমিতে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। নিমজ্জিত শৈলশিরা কি, নিমজ্জিত শৈলশিরা, এই যে শৈলশিরাগুলো এখানে দেখা যায়। আমরা আগে একটু সংজ্ঞাটা পড়ি, তাহলে আমাদের বুঝতে একটু ক্লিয়ার হবে। সমুদ্রের অভ্যন্তরে অনেকগুলো আগ্নেয়গিরি অবস্থান করছে, অর্থাৎ আমরা সকলেই জানি বা যারা না জানি তারা আজকে একটু জেনে নেই, সমুদ্রের তলদেশে অনেক পরিমাণে কি আগ্নেয়গিরি আছে, এবং সেটা কি প্রায় বিস্ফোরিত হয় এবং সেখান থেকে লাভা বের হয়। আমরা আগ্নেয় দ্বীপ নাম শুনছি। আগ্নেয় দ্বীপগুলো কিভাবে সৃষ্টি হয়, সমুদ্র তলদেশ থেকে যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তখন সেখান থেকে কি বিভিন্ন পাথর গলিত হয়ে আসে, সেই পাথরগুলোকে আস্তে আস্তে উঁচু হয়ে সেখানে কিসের সৃষ্টি করে, আগ্নেয় দ্বীপের সৃষ্টি করে। সমুদ্রের অভ্যন্তরে অনেকগুলো আগ্নেয়গিরি অবস্থান করছে, ওইসব আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসে। কি বের হয়ে আসে, লাভা বেরিয়ে এসে সমুদ্র গর্ভে অর্থাৎ সমুদ্রের নিচে সঞ্চিত হয়। সঞ্চিত কি হয়, হয়ে শৈলশিরার ন্যায় ভূমিরূপ গঠন করে। এগুলোকে কি নিমজ্জিত শৈলশিরা বলে, বা এগুলো নিমজ্জিত শৈলশিরা নামে পরিচিত। তো আশা করি নিমজ্জিত শৈলশিরার যে সংজ্ঞাটা সেটা তোমরা এখান থেকে বুঝতে পারবে। আমরা জাস্ট সহজভাবে বলার চেষ্টা করি।
সমুদ্র তলদেশে যখন কোনো আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটায় এবং অগ্নুৎপাতের ফলে যখন লাভা বের হয়ে সেটা সঞ্চিত হয়, সেটা কি যখন সমুদ্র গর্ভে সঞ্চিত হয় সেটা কি নিমজ্জিত শৈলশিরা নামে পরিচিত। নিমজ্জিত শৈলশিরাগুলোর মধ্যে মধ্য আটলান্টিক শৈলশিরা সবচেয়ে উল্লেখযোগ্য। তো কোন শৈলশিরা সবচেয়ে উল্লেখযোগ্য? মধ্য আটলান্টিক শৈলশিরা সবচেয়ে উল্লেখযোগ্য। আমরা পরবর্তী স্লাইডে যাই। গভীর সমুদ্র খাত, এটা একটা মজাদার জিনিস, এটা একটু পড়ি আমরা। তার আগে একটু দেখি আমরা। এই দেখো, ফার্স্টে ছিল মহিষপান, পরে গেল মহীঢাল, পরে গেল গভীর সমুদ্রের সমভূমি। এখন সমভূমির পরেও আবার মহীঢালের মতোই সমুদ্রের তলদেশের যে ভূমিরূপ হঠাৎ খারাপভাবে অনেক গভীরে চলে যায়, যার কি গভীরতা ক্যালকুলেশন করা খুবই কষ্টসাধ্য। এই এত গভীরে যে যায়, এই এক একটা গভীর খাতকে কি বলা হয়? গভীর সমুদ্র খাত। গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এই সকল খাতকে কি বলা হয়? গভীর সমুদ্র খাত বলা হয়। এখান থেকে অন্যতম, এটা সৃজনশীলে খুব একটা আসে না, সৃজনশীল আসার মতো জাস্ট আসে এইটা, এইটা এবং এইটা। নিমজ্জিত শৈলশিরা খুব একটা কম আসে, এটা খ নাম্বার আসতে পারে। এখন এই যে গভীর সমুদ্র খাত, এর অন্যতম একটা বিখ্যাত নাম হচ্ছে বা অন্যতম একটা বিখ্যাত খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। এটা এমসিকিউতে আসে এবং এই খাতের সর্বোচ্চ গভীরতা কত? 10,870 মিটার, অর্থাৎ প্রায় 10 কিলোমিটার, প্রায় না প্রায় 11 কিলোমিটার। 10 কিলোমিটারের কি বেশি। তো আশা করি এই যে আমাদের গভীর সমুদ্র খাত বা সমুদ্র তলদেশের ভূমিরূপ, সেটা তোমরা বুঝতে পারতেছো। গভীর সমুদ্র খাতের এখন আমরা কি বলবো? বৈশিষ্ট্য বলবো। এখন বৈশিষ্ট্যগুলো কি কি? পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সমুদ্র খাত প্লেট সীমানায় অবস্থিত। কোন সীমানায়? প্লেট সীমানায় অবস্থিত। এই প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলেই এই সকল খাতের সৃষ্টি হয়। এই খাতগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢাল বিশিষ্ট। এদের দৈর্ঘ্য বা এদের যে প্রসারতা খুব একটা বেশি না, কিন্তু এটা কি খুবই গভীর, কি খুবই গভীর। এই যে আমরা এখানে একটু প্লেট পড়লাম, এটা কি আমরা যে ভাত খাই সেই প্লেট না, এটা কি ওয়ান কাইন্ড অফ টেকটনিক প্লেট, যার উপরে পৃথিবীর ভূমিরূপ বা পৃথিবীর ভূপৃষ্ঠ আস্তে আস্তে স্তরে স্তরে আছে। এই প্লেটগুলো যখন সংঘর্ষ হয় বা কখন কোনো ভূমিকম্পের কারণে যখন নাড়াচাড়া হয়, তখন কি এখানে আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত হয় এবং এর ফলে কি খাতগুলোর সৃষ্টি হয়। এদের গভীরতা সমুদ্রের পৃষ্ঠ থেকে কি 5,400 মিটারের কি অধিক, অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমি যে পড়লাম সেটা সর্বোচ্চ কি 5,000 মিটার এবং 5,000-এর পরবর্তীতে যত গভীরতা হয় সেটাকে মূলত কি বলা হয়? গভীর সমুদ্র খাত। পরবর্তীতে আমরা দেখি এই সকল গভীর সমুদ্র খাতের মধ্যে গুয়াম দ্বীপের 332 কিলোমিটার, কত? গুয়াম দ্বীপের 332 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ। এটি আমরা একটু আগে বললাম, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত এর সর্বাপেক্ষা গভীর। এর গভীরতা আমরা একটু আগে বললাম 10,870 মিটার। এটাই পৃথিবীর গভীরতম খাত। পরবর্তীতে দেখি আমরা, এছাড়া আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো, কি পোর্টোরিকো খাত প্রায় কত? 8,538 মিটার এবং ভারত মহাসাগরের কোন খাত? সুন্ডা খাত, কত? প্রভৃতি উল্লেখযোগ্য। তো আশা করি তোমরা এই যে স্লাইডটা বা গভীর সমুদ্রের খাতের যে বৈশিষ্ট্যগুলো সেটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের ক্লাস এতটুকুই ছিল। আমাদের ক্লাসগুলো থেকে যদি তোমরা কিছু শিখে থাকো, অবশ্যই আইটি স্কুলকে কোর্স ফি দিয়ে সাপোর্ট করবে এবং কোর্স ফি দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো কিংবা ডাউনলোড করতে পারো আমাদের আইটি স্কুল মোবাইল অ্যাপ। আইটি স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।